আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি দ্বিতীয় আলোর দ্বিতীয় এডিশনে। গতবারের মতো এবারও আমরা কথা বলবো যুদ্ধাপরাধীদেরকে নিয়ে। সেদিন একটি পত্রিকায় মজার ব্যাপার পড়লাম যে স্বাধীনতার পক্ষের চিকিৎসকরা একটা স্টেটমেন্ট দিয়েছেন। সো এখন চিকিৎসকরাও দুভাগ হয়ে গেছেন, স্বাধীনতার পক্ষের চিকিৎসক এবং স্বাধীনতার বিপক্ষের চিকিৎসক। ব্যাপারটা এমনভাবে ছড়িয়ে গেছে সর্বত্র যে এখন কদিন পরে হয়তো বাজারে গেলে আপনার কাছে মিলবে দুই ধরনের বেগুন, স্বাধীনতার পক্ষের বেগুন আর স্বাধীনতার বিপক্ষের বেগুন। আল্লাহ জানে কোনটার দাম বেশি হবে। একটা গল্প দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই। গোপাল ভাঁড়ের গল্প ছোটবেলায় শুনেছিলাম যে গোপাল ভাঁড় রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে যে একটা গুদামে আগুন লেগেছে। তো মানুষকে জিজ্ঞেস করছে, ভাই আগুনটা লাগলো, এটা কি গুদাম? তো বলছে যে আলুর গুদাম। তো তাড়াতাড়ি লবণ নিয়ে এসে দাঁড়াইছে। এখন গুদাম যে পুড়ে গেছে, সেই পোড়া আলু খাচ্ছে আর মানুষকে জিজ্ঞেস করতেছে, ভাই আবার কবে আগুন লাগবে বলতে পারেন? তো আওয়ামী লীগের অবস্থাটা হলো এরকম। আমার মনে হয় যে 71 সালে যুদ্ধের যে পুঁজি তা সম্ভবত শেষের দিকে। এখন তাদের দরকার একটি নতুন যুদ্ধ বা গৃহযুদ্ধ। সে আশায় তারা আছেন, যেটাকে পুঁজি করে হয়তো নেক্সট শতাব্দীতে তারা রাজনীতি করতে পারবেন। বিভিন্ন পত্রিকায় গণতন্ত্র কমিশনের বরাতে আমরা একটা ঘটনা জানতে পারি যে মনমথপুর গ্রামের বটেশ্বর সাহা নামক একজন মুক্তিযোদ্ধা ছিলেন, যাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয় এবং সেই হত্যার সাথে জড়িত ছিলেন মৌলানা মতিউর রহমান নিজামী। তো এই বিষয়টার উপরে সরেজমিনে তদন্ত করার জন্য একদল সাংবাদিক সেই মনমথপুর গ্রামে যান এবং সেখানে তারা সাক্ষাৎকার নেন মনমথপুর গ্রামের বেশ কয়েকজন ব্যক্তির। এর মধ্যে একজন হলেন রঞ্জিত কুমার সাহা। আপনারা স্ক্রিনে যাদের ছবি দেখতে পাচ্ছেন এদের মধ্যে একজন হলেন রঞ্জিত কুমার সাহা, যার বয়স 70। বটেশ্বর সাহার কাকাতো ভাই রঞ্জিত কুমার সাহা বলেন, আমি, আমার ভগ্নিপতি ও নবসহ কয়েকজন আমরা গৌরঙ্গী চলে যাই। সে সময় বটেশ্বরকে আমাদের সাথে যেতে বলি, সে যায়নি, পরে সে মারা যায়। তিনি বলেন, আমাদের এখানে ডাকাতি হয়েছিল। সাহাপাড়ায় অনেক হিন্দু আশ্রয় নিয়েছিল, মূলত তাদের মালামাল লুট করার জন্যই ডাকাতি হয়। সেই ডাকাতির সময় বটেশ্বর সাহা আহত হয়েছিল। বটেশ্বর সাহা তো আমাদের বাড়িতেও খুন হয় নাই। আহত হওয়ার পর তো সে বহুদিন এই বাড়িতে ছিল। পরে রাঙ্গামাটিয়া থেকে রাজাকাররা তাকে ধরে নিয়ে যায় এবং তার লাশও আমরা কোনোদিন পাইনি। এবং তিনি আরো বলেন যে 86 নির্বাচনের আগে আমরা কখনো নিজামীকে দেখিওনি এবং নিজামীর নামও শুনিনি। তাকে তো আমাদের চোখেই পড়েনি, তাকে দেখেছি অনেক পরে। তবে সেই সময় স্বাধীনতার সময় লুৎফর রাজাকার আর শাহজাহান রাজাকারকে আমরা চিনতাম। এই হলো আসল ঘটনা। এখন আসুন আমরা স্বাধীনতা সেই সময়কার কথা চিন্তা করি, যে সময়ে সারা বাংলায় ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ। আর যত ইউপি চেয়ারম্যান, মাতবর, এরা সবাই ছিলেন আওয়ামী লীগের। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী 92% সেই সময়কার শান্তি কমিটিতে অংশগ্রহণ করেন তৎকালীন ইউপি চেয়ারম্যানরা এবং মাতবররা। তাহলে তৎকালীন ইউপি চেয়ারম্যান ও মাতবর 90% ছিলেন আওয়ামী লীগের। তাহলে আজকে যখন যুদ্ধাপরাধীদের লিস্ট হলো, সে আওয়ামী লীগের নেতারা কোথায় গেলেন? কেন আওয়ামী লীগের কারো সেখানে নাম নাই, শুধুই জামাতে ইসলামীর নাম? এটা একটা কৌশল। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাফর উল্লাহ, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমান, প্রাক্তন ধর্ম প্রতিমন্ত্রী নুরুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যিনি কিনা শেখ হাসিনার বেয়াই, এদের কারোরই নাম আসেনি। কেন আসেনি? তবে কি এরা রাজাকার নন? তবে কি এরা দেশদ্রোহী নন? তবে কি এরা মানবতা বিরোধী নন? এই প্রশ্নের উত্তরগুলো এই আলোচনার শেষের দিকে আবারও আমি আসব। এখন আমরা যাচ্ছি ট্রাইব্যুনালের দিকে। যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, ট্রাইব্যুনালের চেয়ারম্যান হল বিচারপতি মোহাম্মদ নিজামুল হক, আর সদস্য হল বিচারপতি ATM ফজলে কবির এবং অবসরপ্রাপ্ত জেলা জজ AKM জহির আহমেদ। বিচারপতি নিজামুল হক হাইকোর্টের একজন লয়ার, আওয়ামীপন্থী আইনজীবী সমিতির সক্রিয় সদস্য। 2006 সালে আওয়ামী লীগের আইনজীবী সমন্বয় পরিষদের উনি সেক্রেটারি ছিলেন এবং 1996 থেকে 2001 সালে হাসিনার প্রথম শাসনামলে 19 জন বিতর্কিত দলীয় আইনজীবীর সাথে তিনিও হাইকোর্টের বিচারপতির পদ অলঙ্কৃত করেছিলেন। বিচারপতি ATM ফজলে কবির বহুল আলোচিত ও বিতর্কিত পঞ্চম সংশোধনী বাতিল মামলার কো জাজ ছিলেন তিনি। বিএনপি জোট আমলে হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন।
ট্রাইব্যুনালের একজন সদস্য পদে তাকে নিয়োগ দেওয়া হলেও পেশায় তিনি চেয়ারম্যান বিচারপতি নাজমুল থেকে সিনিয়র। ওয়ারেন্ট অব প্রসিডিং অফ হাইকোর্ট অনুযায়ী তিনি এ পদে নিয়োগ পেতে পারেন না। অবসরপ্রাপ্ত জেলা জজ এ কে এম জহির আহমেদ, প্রাক্তন জেলা জজ, আওয়ামী আইনজীবী পরিষদের সাথে সক্রিয়ভাবে সংশ্লিষ্ট। গুরুত্বপূর্ণ এই পদে জহির সাহেবের মতো একজন অনুগত বিজ্ঞ আইনজীবীকে সরকার নিয়োগ দিয়েছেন। এখন আসুন আইনজীবী প্যানেলে আমরা যদি যাই, আইনজীবী প্যানেলে আছেন গোলাম আরিফ টিপু। 2008 সালে রাজশাহী পিপি ছিলেন উনি। জাহানারা ইমাম কর্তৃক গণ আদালতের আইনজীবী প্যানেলের অন্যতম প্রাক্তন সদস্য ছিলেন গোলাম আরিফ টিপু। এরপরে সৈয়দ রেজাউর রহমান, সুপরিচিত আওয়ামী মুখ, আওয়ামী লীগের ঢাকা বার কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট। গোলাম হাসনাইন, প্রাক্তন ছাত্রলীগ নেতা, বারমহলে তার বন্ধুবান্ধব তাকে একনিষ্ঠ ও সক্রিয় আওয়ামী লীগের হিসেবেই জানেন। রানা দাশগুপ্ত, চট্টগ্রাম জেলা কোর্টের আইনজীবী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা। জহিরুল হক, সুপ্রিম কোর্ট আওয়ামী লীগ জাজদের নেতা, সক্রিয় লীগ কর্মী। সৈয়দ হায়দার আলী, সুপ্রিম কোর্টের লয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের প্রাক্তন নেতা হায়দার। খন্দকার আব্দুল মান্নান, ঢাকা বারের সদস্য, আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে সমাধিক পরিচিতি। মোশাররফ হোসেন কাজল, অ্যাডভোকেট মোশাররফ হোসেন একজন ডিস্ট্রিক্ট লয়ার, প্রাক্তন ছাত্রলীগ নেতা। জিয়াদ আল মালুম, জিয়াদ যুবলীগ নেতা, মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে দাবি করেন, যদিও এলাকাবাসীর কাছে এর কোনো প্রমাণ নাই। সুলতান মাহমুদ, প্রো আওয়ামী আইনজীবী নামে ব্যাপকভাবে পরিচিত। এরপরে যে দুজনের নাম আছে, অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এবং অ্যাডভোকেট সানজিদা খানম, তাদেরকে আসলে আমার মনে হয় না যে শেষ পর্যন্ত রাখা হবে, কারণ তারা দুজনেই এমপি। সো আমার মনে হয় যেটা হয়তো পরিবর্তন আসতে পারে এই ক্ষেত্রে। তো এই হলো আমাদের আইনজীবী প্যানেল।